আশা করি গত ক্লাসে তোমাদের সংবহনের প্রকার, মুক্ত সংবহন, বদ্ধ সংবহন এগুলোর প্রস্তুতি ভালোভাবে হয়েছে। আজ আমরা দেহ তরল নিয়ে আলোচনা করব। তার আগে একবার দেখে নেব যে জীবদেহে সংবহনে জলের ভূমিকাটা কীরকম। দেখো, গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে উদ্ভিদ দেহে এবং নিম্ন শ্রেণীর প্রাণী দেহে সংবহনের প্রধান মাধ্যম হলো জল। উচ্চ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে সংবহনের মাধ্যম হলো রক্ত ও লসিকা। তাহলে তাদের ক্ষেত্রে কি জলের কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে, কারণ রক্ত ও লসিকাকে তরল রাখতে সাহায্য করে কিন্তু জল, আর তরল মাধ্যম ছাড়া সংবহন কখনোই সম্ভব নয়। এবারে আমরা সরাসরি চলে আসব মানব দেহে জলের ভূমিকা নিয়ে। মানব দেহের প্রতিটি কোষ বা প্রতিটি কোষের প্রোটোপ্লাজম সজীব রাখতে অবশ্যই জলের একটা বিশেষ ভূমিকা আছে, অর্থাৎ জল ছাড়া প্রোটোপ্লাজমের সজীবতা কখনোই সম্ভব নয়। একটু আগে আলোচনা করলাম, এবার আমরা সেটা 2 নম্বর পয়েন্টে আলোচনা করব যে রক্ত ও লসিকাকে তরল রাখতে সাহায্য করছে জল। আবার আমাদের পৌষ্টিক নালীতে যে খাদ্যবস্তুর পরিপাক হয়, সেই পরিপাকেও কিন্তু জলের একটা ভূমিকা আছে, কারণ জল খাদ্যবস্তুগুলোর আদ্র বিশ্লেষণ ঘটাতে সাহায্য করে। তারপর বিভিন্ন কলাকোষে উৎপন্ন নানান রেচন পদার্থগুলোকে জলীয় মাধ্যমে কখনো বা ঘর্ম বা ঘাম, কখনো বা মূত্র হিসেবে দেহের বাইরে নির্গত করতে সাহায্য করে জল। কাজে এক কথায় সংবহন ছাড়াও সমগ্র মানব দেহে জলের কিন্তু একাধিক ভূমিকা রয়েছে। দেহতরল নিয়ে আমরা আলোচনা করব, তবে দেহতরলগুলির মধ্যে একটি দেহতরল নাম রক্ত, তা নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রক্তের নানান উপাদানগুলো আমাদের দেখতে হবে ভালো করে। কোষীয় অকোষীয় উভয় প্রকার উপাদানগুলোই আমরা ভালো করে পর্যবেক্ষণ করব। তার মধ্যে তাদের অবস্থান, তাদের কাজ, তাদের আকার আকৃতি, তা নিয়েও সারণী আকারে আমরা সেগুলোকে রপ্ত করার চেষ্টা করব। রক্তের উপাদান সাধারণভাবে আমরা একটা রৈখিক চিত্রের মাধ্যমে সেটির ব্যাখ্যা দেব। দেহতরল হিসেবে রক্ত, লসিকা, মূত্র, ঘাম, সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সাইনোভিয়াল তরল, আন্তঃকোষীয় তরল, কলাকোষীয় তরল, এই তরলগুলো আমরা সারণী আকারে তাদের অবস্থান, তাদের কাজ দেখে নেব। এইগুলো পর্যবেক্ষণ করার সাথে সাথে আমরা হালকাভাবে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদের উদ্দেশ্যে একটি কথা, সেটি হচ্ছে এই সারণীগুলো ভালো করে ক্লিপ থেকে ফলো করবে এবং পারলে এই ক্লিপ থেকেই তোমরা সেই সারণীর লেখাগুলোকে খাতায় তুলে নেবে। খুব ভালো করে প্রস্তুতি নেবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশ প্রবল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আমরা আলোচনা করব সারণীর মাধ্যমে। আমরা এখানে সারণীতে দেখতে পাচ্ছি দেহতরল হিসেবে রক্ত, লসিকা রয়েছে, তাদের অবস্থান রয়েছে, তাদের ভূমিকা। তো এই সারণীতে যে বিষয়গুলো লেখা আছে, বিশেষ করে অবস্থান, ভূমিকাতে, আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা এই সারণী থেকে এই বিষয়গুলোকে তোমাদের খাতায় লিপিবদ্ধ করো এবং সেখান থেকে তৈরি হয়ে নাও। আমরা একটু একটু করে আলোচনা করছি। এখন রক্তের অবস্থান কোথায় হতে পারে? 2 ধরনের সংবহন সম্পাদনকারী প্রাণীরা রয়েছে, বদ্ধ সংবহন এবং মুক্ত সংবহনকারী প্রাণী। বদ্ধ সংবহন তন্ত্রে কোথায় কোথায় থাকতে পারে? রক্তবাহে থাকবে, আর থাকবে হৃৎপ্রকোষ্ঠে। রক্ত কোথায় থাকে? আর মুক্ত সংবহনতন্ত্র যারা করে তাদের ক্ষেত্রে রক্তবাহ রয়েছে, হিমোসিল রয়েছে, হৃৎপ্রকোষ্ঠ রয়েছে। একই রকমভাবে লসিকা কোথায় থাকে? লসিকা বাহ, লসিকা জালক, থোরাসিক ডাক্ট, ডান লিম্ফ্যাটিক ডাক্ট। আর রক্ত আর লসিকা কী কী কাজ করে তারই প্রেক্ষিত এখানে সংক্ষেপে দেওয়া রয়েছে ভূমিকা হিসেবে।
এরপর একইভাবে আমরা দেখতে পাচ্ছি ঘাম বা সোয়েট, মূত্র, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ, সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল ফ্লুইড, কলাকোষীয় তরল এবং কোষান্তর তরল। এদের প্রত্যেকেরই দেখো অবস্থান এবং ভূমিকা রয়েছে, অত্যন্ত সংক্ষেপে আলোচনা করা হয়েছে এই সারণীতে। এই সারণীটিকে আমরা আমাদের খাতায় তুলে নিয়ে রপ্ত করব। আমরা এবারে দেখব রক্তের উপাদান। রক্তের উপাদান প্রধানত দুটো, একটা হচ্ছে রক্তরস যাকে আমরা প্লাজমা বলি, আর একটি রক্ত কণিকা বা রক্তকোষ। 100% রক্তের উপাদানগুলির মধ্যে 55% হচ্ছে রক্তরস আর 45% হচ্ছে রক্তকণিকা। এবার যদি আমরা রক্তরসকে 100% হিসেবে ক্যালকুলেশন করি, তাহলে তার 91 থেকে 92% হচ্ছে জল। আর তার ভেতরে যেহেতু রস, তার মানে জলের সঙ্গে কিছু একটা উপাদান লাগবে, সেই কঠিন পদার্থটা 8 থেকে 9%। জল এখানে 91 থেকে 92% এই জায়গাটাতে আমরা জলকে স্টপ করব, তারপরে চলে আসব কঠিন পদার্থে। 8 থেকে 9% যে কঠিন পদার্থ থাকে সেটাকে আর 100% ভিত্তিতে আমরা যাচ্ছি না নিয়ে, সেখানে অজৈব উপাদান থাকছে 0.9% মতো, আর বাকি ওই 7 থেকে 8% বাকি পার্সেন্টেজটা থাকছে জৈব পদার্থ। অজৈব পদার্থগুলোর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তামা, লোহা ইত্যাদি অবস্থান করে। আবার জৈব পদার্থগুলোর মধ্যে প্রোটিন অংশগুলো দেখো, লক্ষ্য করো সারণীতে, প্রোটিনবিহীন এবং অন্যান্য জৈব বস্তুগুলো থাকছে। এই জৈব উপাদান হচ্ছে 7 থেকে 8%। আবার ওইদিকে যায় রক্তকণিকা। রক্তকণিকা প্রধানত 3টি: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এদের মধ্যে কেবল শ্বেত রক্তকণিকারই প্রকারভেদ রয়েছে: অ্যাগ্রানুলোসাইট বা দানাহীন, তার মধ্যে মনোসাইট এবং লিম্ফোসাইট, আর গ্রানুলোসাইট বা দানাযুক্ত, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। এই হচ্ছে আমাদের রক্তের উপাদান। এখানে আমরা দেখব বিভিন্ন রকম রক্তকোষের সারণী, যেখানে রক্তকোষগুলো রয়েছে তাদের উৎপত্তি, রয়েছে আয়ুষ্কাল, কোষগুলোর বৈশিষ্ট্য এবং অবশেষে তাদের কাজ। লোহিত রক্তকণিকা বা আরবিসি, পুরো নাম হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস। উৎপত্তি সাধারণত এদের ভ্রূণ অবস্থায় ভ্রূণের ভাস্কুলোসা অঞ্চল থেকে, ভ্রূণের যে অঞ্চল থেকে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় তাকে ভাস্কুলোসা বলে। জন্মের 1 মাস পূর্বে যকৃৎ ও প্লীহা এবং জন্মের পর লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়ে থাকে। এদের আয়ুষ্কাল সাধারণত গড়ে 120 দিন। আবার শ্বেত রক্তকণিকার ক্ষেত্রেও অস্থিমজ্জা, প্লীহা, লসিকা বলতে এখানে লসিকা গ্রন্থি, এই অঞ্চলগুলো থেকে আমরা শ্বেত রক্তকণিকাকে উৎপত্তি হতে দেখি। এদের গড় আয়ু 1 থেকে 15 দিন। কোষীয় বৈশিষ্ট্যগুলো একটু এই সারণী থেকে তোমরা দেখে নেবে, এটিও ইম্পর্ট্যান্ট। কাজ অবশ্যই উল্লেখ করতে হবে। লোহিত রক্তকণিকার যে কাজগুলো: শ্বাসবায়ু পরিবহন, দেহের অম্লত্ব ক্ষারত্বের সমতা রক্ষা, রক্তের সান্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে, রক্তের ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সাম্যাবস্থা বজায় রাখে। তারপর খাদ্যবস্তুগুলো কলাকোষের মধ্যে পৌঁছে দেয়। শ্বেত রক্তকণিকা সাধারণত দেহের অতন্দ্র প্রহরী রূপে কাজ করে। দেহ অনুপ্রবিষ্ট বিভিন্ন রোগ জীবাণুগুলোকে ধ্বংস করতে শ্বেত রক্তকণিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে শ্বেতরক্তকণিকার যে 5টি ভাগ রয়েছে তাদের মধ্যে মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিটা কি আমরা পরে আসছি বিস্তৃত আলোচনায়। লিম্ফোসাইট শ্বেতকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে দেহে রোগাক্রমণ প্রতিরোধ করে। বেসোফিল শ্বেত রক্তকণিকা রক্তে হেপারিন নিঃসরণ করে রক্তবাহে রক্ততঞ্চন অর্থাৎ রক্ত যাতে জমাট না বাঁধে তার ব্যবস্থা করে, রক্ততঞ্চন রোধ করে। ইওসিনোফিল শ্বেত রক্তকণিকা সেটি আবার হিস্টামিন বলে একটি প্রোটিন রয়েছে সেটা নিঃসরণ করে সংশ্লিষ্ট দেহে যদি অ্যালার্জি সৃষ্টি হয় তার প্রতিরোধ করে। এখানে আমরা দেখছি অনুচক্রিকা বা প্লেটলেট। এদের উৎপত্তি অনুচক্রিকা সাধারণত লাল অস্থিমজ্জায় মেগা ক্যারিওসাইট কোষটির নাম তার ক্ষণপদ বা সিউডোপোডিয়া থেকে সৃষ্টি হয়। এদের আয়ুষ্কাল গড়ে 3 দিন। প্রতিটি কোষ 3 দিন গড়ে বেঁচে থাকে। কোষীয় বৈশিষ্ট্য এখান থেকে আগের দুটোর মতোই তোমরা দেখার চেষ্টা করবে, আমরা সে আলোচনাটা করছি না। এদের কাজ দুটো সেগমেন্টে ভাগ করা রয়েছে। আমরা মূল কাজটা জেনে নেব। দেহের কোনো স্থান কেটে গেলে সেখানে রক্ততঞ্চন প্রক্রিয়া সাধন করে রক্তক্ষরণটাকে আটকে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুচক্রিকা। আমরা তার কাজ নিয়ে বিস্তৃতভাবে আলোচনায় আসব। আমরা সারণীর মাধ্যমে বিস্তৃতভাবে আলোচনায় রয়েছিলাম লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা নিয়ে। কতগুলো ইনফরমেশান তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। তার মধ্যে অন্যতম লোহিত রক্তকণিকা যদি আমাদের দেহে কমে যায় তাহলে অ্যানিমিয়া রোগটির সৃষ্টি হয়, আমাদের বলতে অবশ্যই মানুষের। আবার শ্বেত রক্তকণিকা যদি বেড়ে যায় তাহলে ব্লাড ক্যান্সার রোগটির সৃষ্টি হয়। আবার অনুচক্রিকা যদি কমে যায় তাহলে পারপিউরা বলে একটি রোগ আছে, সেই রোগটি মানবদেহের সৃষ্টি হয়। এছাড়াও আমি আলোচনা করিনি ফ্যাগোসাইটোসিস। আসলে কোষ তার প্লাজমা পর্দা বা কোষ পর্দা দিয়ে কখনো কখনো কঠিন বস্তু, কখনো কখনো তরল বস্তু কোষের বাইরে থেকে কোষের অভ্যন্তরে প্রবেশ করায়। কঠিন বস্তু তাহলে এই প্রবেশ করানোর প্রক্রিয়াটাকে আমরা স্বাভাবিকভাবে খুব সাধারণভাবে আমরা বলে থাকি ভক্ষণ, খাওয়া, খেয়ে নেওয়া। তাহলে কোষের তরল বস্তু পান করার পদ্ধতিকে বলবো আমরা পিনোসাইটোসিস, আর কঠিন বস্তু ভক্ষণ করার পদ্ধতিকে বা গ্রহণ করার পদ্ধতিকে বলবো আমরা ফ্যাগোসাইটোসিস। যদি কোনো রোগ জীবাণু আসে তাহলে সেই রোগ জীবাণুটা শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে তার কোষ অভ্যন্তরে প্রবেশ করিয়ে নেয় এবং জীবাণুটাকে মেরে ফেলে। এই প্রসঙ্গে ফ্যাগোসাইটোসিস আলোচনাটা হয়েছিল। এবারে আমরা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার তুলনামূলক আলোচনাটা একবার দেখে নেব। তার সঙ্গে আমরা তাদের ছবিগুলো একবার সারণীর মাধ্যমে দেখে নেব। এবারে আমরা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার তুলনামূলক আলোচনায় যাব। প্রথম বিষয় রয়েছে তোমার আকার। লোহিত রক্তকণিকা সাধারণত গোলাকার হয়ে থাকে, শ্বেত রক্তকণিকা অনিয়তাকার এবং অনুচক্রিকা ডিম্বাকার। নিউক্লিয়াস। পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস সবসময় থাকে, অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না।
রঞ্জকের ক্ষেত্রে আমরা দেখব লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে, শ্বেত রক্তকণিকায় কোনো রঞ্জক থাকে না, অনুচক্রিকায় কোনো রঞ্জক আমরা দেখতে পাই না। প্রধান কাজ: লোহিত রক্তকণিকা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এটা শ্বাসবায়ু পরিবহনের মূল ভূমিকাটা লোহিত রক্তকণিকারই রয়েছে। শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে আমাদের রক্ষা করে, এবং শুধু তাই নয়, অ্যান্টিবডি রোগ, যে কোনো রোগ হলে সে অ্যান্টিবডির সৃষ্টি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্বেত রক্তকণিকা। অনুচক্রিকা রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে। এটা হচ্ছে মুখ্য বা প্রধান কাজ, প্রতিটিরই একটি একটি করে উল্লেখ করা রয়েছে। আমরা একটুখানি লোহিত রক্তকণিকার ছবিটা দেখে নেব, অনুচক্রিকার ছবিও দেখে নাও। আর শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে যেহেতু তাদের 5টি ভাগ রয়েছে, মনোসাইট, লিম্ফোসাইট, এছাড়াও ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, তাই 5খানা ছবি রয়েছে শ্বেত রক্তকণিকায়। তোমরা একটু ভালো করে সেই কোষগুলোর আকার আকৃতি দেখে নাও। এই হলো আজকের ক্লাসের আলোচনা। এখান থেকে রক্তের উপাদানগুলো ছকের মাধ্যমে খুব ভালো করে রেডি করবে। রক্তের বিভিন্ন কোষ, যেগুলো কণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এদের আকার আকৃতি সহ এদের গড় আয়ু, এদের কাজ খুব ভালো করে দেখবে। সারণীর মাধ্যমে আমরা প্রথমে দেহ তরলগুলোকে দেখিয়েছি, সেটাকেও ভালো করে রেডি করবে। এখান থেকে বড় প্রশ্ন 5-এর, তারপর 2-এর প্রশ্ন, 1-এর অবজেক্টিভ, 1-এর জোর মেলানো, তারপর এমসিকিউ, সমস্ত রকমের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। খুব যত্ন সহকারে এই আজকের পার্টটুকু তোমরা প্রস্তুত করে নেবে। আমরা আগামী দিনে আসছি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবিও পদ্ধতি, রক্তের গ্রুপ। তো ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ অত্যন্ত একটা জরুরি বিষয়। এ সম্পর্কে আমাদের সম্যক জ্ঞানও থাকা উচিত, আমাদের নিজেদের বেঁচে থাকার তাগিদেই। এছাড়াও অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এগুলোর সংজ্ঞা, এবি এবং ও, এই 4টি ক্যাটেগরিতে কেন ভাগ করা হলো, রিসার্চ ফ্যাক্টর পজিটিভ বা নেগেটিভ, কোন পর্যায়গুলোকে বলবো আমরা। তার সঙ্গে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস, রক্ততঞ্চন প্রক্রিয়া। এই নিয়ে আমরা আগামীকাল বলতে আগামী ক্লাসে হাজির হচ্ছি।